অধ্যায় কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে সবাই এই ক্লাসটা দেখো। প্রেজেন্টেড বিলো দি ওয়াই লিমিটেড ইনফরমেশন। ওয়াই লিমিটেডের এখানে আছে ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল এজ এ ডিসেম্বর 31, 2017। ক্যাশ বাংলা অর্থ নগদ সম্পদের মধ্যে পড়ে টাকা আছে 50,000। টাকাগুলো তোমরা দেখে নিও। 10% মর্টগেজ পেবল মানে বন্ধকি ঋণ, টাকার পরিমাণ 20,000, 10% ইন্টারেস্ট দিতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার এটা চলতি সম্পদের মধ্যে পড়ে, আর মর্টগেজ পেবল যেটা বন্ধকি ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। ইনভেন্টরি যেহেতু আছে তার মানে এটা প্রারম্ভিক মজুত পণ্য, কারণ রেওয়ামিলের সমাপনী মজুত পণ্য এটা থাকে না। অফিস ইকুইপমেন্ট অফিস যন্ত্রপাতি আছে, এটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। কমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের এটা মূলত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। অ্যাকাউন্টস পেবল এটা পাওনাদার চলতি দেয়। কমন স্টক সাধারণ শেয়ার এটা হচ্ছে মূলধন এই কোম্পানির। রিটেন আর্নিং সংরক্ষিত আয়ের চের। ডিভিডেন্ড 25,000। তো ডিভিডেন্ড মানে লভ্যাংশ। যেহেতু ডেবিটে 25,000 আছে, 5টা হিসাব তোমরা জানো: সম্পদ, ব্যয়, আয়দায়, মালিকানা সত্ত্ব। এই সম্পদ, ব্যয়, আয়দায়, মালিকানা সত্ত্বের মধ্য থেকে সম্পদ এবং ব্যয় রেওয়ামিলে ডেবিটে বসে, আয়দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিটে বসে। তাহলে এখানে যা আছে এটা সম্পদ এবং ব্যয়, এখানে আছে আয়দায়, মালিকানা সত্ত্ব। এই ডিভিডেন্ডটা পেইড করা হয়েছে, যদিও এটা সরাসরি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে না। পেইড করা হয়েছে দেখে এটা ডেবিটে বসেছে। সেলস রেভিনিউ বিক্রয় আয়ের মধ্যে পড়ে। কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় 70,000। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড সরাসরি অঙ্কটার মধ্যে দিয়ে দিচ্ছে, যেখানে আমাদের আলাদা করে অঙ্কের সমাধানে কস্ট অফ গুডস সোল্ড বাইর করার প্রয়োজন পড়তো। এটা নিয়ে ব্যাখ্যা করতেছি পরে। স্যালারি এক্সপেন্স বেতন খরচ, রেন্ট এক্সপেন্স ভাড়া। এন ইনভেন্টরি অ্যাকাউন্ট শোজ টাকা 29,000 অফ ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড। যে মজুদ পণ্য আসলে মাসের শেষে দেখা যাচ্ছে মজুদ আছে 29,000 টাকার। 2 months স্যালারি ওয়ার আনপেইড, 2 মাসের বেতন পরিশোধ করা হয় নাই। তার মানে এখানে যে স্যালারি আছে এটা হচ্ছে 10 মাসের, অঙ্কটা তো 12 মাসের। 2 মাসের যেহেতু পরিশোধ করা হয় নাই, তার মানে 10 মাসের পরিশোধ করা হয়েছে। চার্জ 5% ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। অফিস যন্ত্রপাতির উপরে 5% অবচয় ধরতে হবে। মেক প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এট দ্য রেট 30% অন নেট ইনকাম বিফোর ট্যাক্স। অর্থাৎ আয়কর সঞ্চিতি 30% ধরতে হবে আয়ের উপরে, বিফোর ট্যাক্সের টাকার উপরে। আচ্ছা, তো রিকোয়ার্ড প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার ক্লাসিফাইড ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট আর ক্লাসিফাইড ব্যালেন্স শিট আমাদের তৈরি করতে হবে। ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলতে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ আলাদা আলাদা করে দেখিয়ে তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে আমি ম্যাথের সমাধানটা করতেছি। আর যদি তোমরা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে নাও তাহলে তো সহজ। শুরুতে সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে সেটা বিগ করব। বিগ করলে আমরা নেট সেলস পেয়ে যাব। তারপরে নিয়ম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বিগ করতে হবে। এই অংশটা তোমরা আগে দেখো, যে সম্পূর্ণ অঙ্কের মধ্যে সেলস রেভিনিউ টাকার পরিমাণ আছে 1,30,000। এখানে আবার সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট কোনো কিছুই দেওয়া নাই। তো দেওয়া নাই, আমার বিগ করারও প্রয়োজন নাই। আমি সরাসরি সেলস রেভিনিউ নিয়ে আসবো। আমি টেবিলটা আগে লিখে রেখেছি, কোথায় কী বসবে এগুলো লিখে রেখেছি। ব্যাখ্যা করে সংখ্যাগুলোর মান বসিয়ে এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন বর্তমান অঙ্কের মধ্যে সেলসের পরিমাণ 1,30,000, তো সরাসরি 1,30,000 এইটা এখানে লিখে দিলাম, এটাই নেট সেলস। এখানে তো বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা কোনো কিছু নাই।
আচ্ছা, এখন পরবর্তী ধাপ, যে কস্ট অফ গুডস সোল্ড বিক করতে হবে। এত কিছুর কাজ করে এই যে টাকাটা পাওয়া হয়েছে এটাই কস্ট অফ গুডস সোল্ড। তার মানে দাঁড়ায় কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে বিগিনিং ইনভেন্টরি অন্তর্ভুক্ত। পারচেজ থেকে পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, প্রত্যক্ষ খরচসমূহ যোগ করে সমাপনী মজুত পণ্য বিক করে তারপরে দেওয়া হয়েছে, তাই তো? আমরা দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড 70,000 দেওয়া আছে, তার মানে সব কিছুর কাজই করে দিয়েছে। তো সব কিছুর কাজ করে দিয়েছে এটা বুঝলাম, আলাদা করে ইনভেন্টরি 30,000 টাকা এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কেন? তার মানে সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। এটার যে প্রারম্ভিক মজুত পণ্য কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকার কথা, তো কস্ট অফ গুডস সোল্ড ছাড়াও যেহেতু ইনভেন্টরি আছে, এটা আলাদা মজুত পণ্য। এটা এই মজুত পণ্য 30,000 যেহেতু কস্ট অফ গুডস সোল্ডে অন্তর্ভুক্ত হয় নাই, শেষে কিন্তু 30,000ই থাকার কথা, 30,000 মজুত পণ্য থাকার কথা। তবে এখানে 30,000 না থেকে 29,000 টাকার মজুত পণ্য আছে, তো আরও 1,000 টাকার মজুত পণ্য এটা কোথায় গেল? তখন এই 1,000 টাকার মজুত পণ্য এটা কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতে হবে। আবার সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য 30,000 টাকা যেটা থাকার কথা, এই 30,000ই কিন্তু সমাপনী মজুত পণ্য হিসাবেই আমাদের রাখতে হবে, ব্যালেন্স শিটও নিতে হবে। কিছু বিষয় এমন থাকে মনে রাখার মতো, এগুলো মনে রাখতে হয়, বেতের সমাধান করতে হয়, মনে রাখতে হয় কোথায় কী। তো এই ক্ষেত্রে একটু কঠিন মনে হতে পারে, সমাধান করলে এমনিতেই মনে থাকবে। তো এই জন্য সরাসরি কস্ট অফ গুডস সোল্ড 70,000 আমি আনবো, আর অতিরিক্ত ইনভেন্টরি শেষে তো 30,000 টাকার কথা আছে, 29,000, তো 1,000 এখানে হিসাব পাওয়া যাচ্ছে না, তখন কস্ট অফ গুডস সোল্ডের সাথে এটা অ্যাড করে নিতে হবে। কীভাবে লিখতেছি দেখো, প্রথমত কস্ট অফ গুডস সোল্ড অঙ্কের মধ্যে দেওয়া আছে 70,000, ওভার ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি যেটা থাকার কথা 30,000 আছে 29,000, 30,000 থেকে 29,000 বিক করে এখানে হবে 1,000, এই দুইটা যোগ করলে হবে 71,000। উপরের টাকা থেকে তুমি এইটা বিক করো, 1,30,000 থেকে 71,000 বিক করা হলে এখানে থাকবে 59,000। এটাই গ্রস প্রফিট। ওকে, এবার যাবতীয় পরিচালন ব্যয়সমূহ কী কী আছে আমাদের দেখে নিতে হবে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কী কী ব্যয় আছে সেটা একেবারে প্রথম থেকে দেখার চেষ্টা করব। শুরু থেকে একেবারে উপর থেকে দেখো। তো প্রথমে আমার চোখে পড়েছে স্যালারি এক্সপেন্স 10,000। এটা নিয়ে আবার সমন্বয় আছে যে 2 মাসের বকেয়া। তো এই 10,000 টাকা স্যালারি এটা হবে 10 মাসের, কারণ 2 মাসের পরিশোধ করা হয় নাই, 10 মাসের পরিশোধ করা হয়েছে দেখেই কিন্তু সেটা ডেবিটে লেখা হয়েছে। তো এই জন্য আমরা এই 10,000কে, এটা তো 10 মাসের 10 দ্বারা ভাগ করলে পেয়ে যাব 1 মাসের বেতন, তারপর 2 দ্বারা গুণ করলে 2 মাসের 2,000 টাকা এমনিতে চলে আসবে। আর যে কোনো ব্যয়ের ক্ষেত্রে যদি বকেয়া থাকে যোগ করতে হবে, অগ্রিম থাকলে ব্যয় বিক করতে হবে, এটা মনে রেখো। রেন্ট এক্সপেন্স আছে 11,000, রেন্ট এক্সপেন্স নিয়ে এখানে কোনো অতিরিক্ত সমন্বয় নাই, দুইটা পেয়েছি। আরও কী কী আছে আমরা দেখি। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি অবচয় আছে, অফিস ইকুইপমেন্ট, এটার টাকার পরিমাণ হচ্ছে, অফিস ইকুইপমেন্ট টাকার পরিমাণ 90,000। এই 90,000-এর এই 5% অবচয় আমাদের ধরে নিতে হবে। অবচয় কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে, অবচয় আনতে হয়। তো অবচয় নিয়ে আসলাম, এটা ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অবচয়, এই তিনটা আমরা পেয়েছি। আর কে কে আছে? আরেকটা নিয়ম আছে, এই যে বন্ধকি ঋণ নেওয়া হয়েছে 20,000, এটার ইন্টারেস্ট দিতে হবে 10%, 2,000। এই ইন্টারেস্টটি কি দেওয়া হয়েছে? দেওয়া তো হয় নাই। দেওয়া হলে তো এখানে হিসাবটা থাকার কথা, যেহেতু দেওয়া হয় নাই, ইন্টারেস্টটা দিতেই হবে। তখন এটা নিয়ম হচ্ছে তুমি এটাকে ব্যয় হিসাবেও দেখাতে পারো, দায় হিসাবে দেখাতে, মানে ব্যয় হিসাবে দেখালে দায় হিসাবে দেখাতে হবে, কারণ এটা এখনও দেওয়া হয় নাই। তো এই জন্য
এই যে বন্ধকি ঋণ এটার ইন্টারেস্ট আমরা ব্যয় হিসাবেও দেখাবো, এটাকে দায় হিসাবেও দেখাবো, চলতি দায়। ওকে, আবার এই মর্গেজ পেবল, স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, এগুলো তো পরিচালন ব্যয়, ব্যবসার মধ্যে যেগুলো ঘটে। আর এটার উপরে যে ইন্টারেস্ট, সেটা তুমি ঋণ নেওয়ার কারণেই না ইন্টারেস্টটা এসেছে, না হলে তো আসার কথা না। এই জন্য এটা নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়বে, আলাদা করে আমি এড করে দিব। তো আর কি কোনো ব্যয় এখানে আছে? এর বাইরে আর কোনো ব্যয় দেখতে পাচ্ছি না। আর কোনো অঙ্কের মধ্যে যদি মেক প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এর 30% অন নিট ইনকাম বিফোর ট্যাক্স আলাদা করে আয়কর সঞ্চিতি করার জন্য বলে, তো শেষে আয়করের টাকাটাও বিক করে দিতে হবে। আয়করের টাকা বিক করে দিতে হবে। আয়করের টাকা এটা যেহেতু নিজেদের কাছে রাখা যাবে না, এটা চলতি দায়ের মধ্যেও দেখাতে হবে। ওকে, তাহলে তোমরা দেখো স্যালারি এক্সপেন্স 10,000, এটার সাথে সমন্বয় 2 মাসের পরিশোধ করা হয় না, রেন্ট এক্সপেন্স 11,000। ঠিক আছে, বন্ধকি ঋণের ইন্টারেস্টও আমি ব্যয় হিসাবে দেখাবো। অফিস ইকুইপমেন্টের অবচয়টা 5% নিয়ে আসবো। আর সবার শেষে ইনকাম ট্যাক্সের টাকাটা আলাদা করে দিব। সবাই লক্ষ্য করো, স্যালারি এক্সপেন্স টাকার পরিমাণ ছিল 10,000। তো 2 মাসের বকেয়া, এটা হিসাবটা এইভাবে করব আমি। 10,000 এটা কিন্তু 10 মাসের টাকা, তো 10 দ্বারা ভাগ করলে 1 মাসের টাকা, 2 দ্বারা গুণ করলে এখানে আসবে 2,000 টাকা। তো টোটাল টাকার পরিমাণ হবে 12,000। রেন্ট এক্সপেন্স টাকার পরিমাণ আছে 11,000। ডেপ্রিসিয়েশন এখানে টোটাল ছিল 90,000 টাকা, এটার 5% অবচয় আসবে 4,500। এটা যোগ করো 27,500। উপরের টাকার সাথে যদি এটা যোগ করা হয় তখন এখানে হবে, এটা তো বিক করতে হবে, 59,000 থেকে 27,500 এটা বিক করলে 31,500। তো অঙ্কটার মধ্যে নন অপারেটিং এক্সপেন্স ইন্টারেস্ট অন মর্টগেজ পেবল, বন্ধকি ঋণের ইন্টারেস্ট, বন্ধকি ঋণ ছিল 20,000 টাকা। তো 20,000-এর 10% 2,000 টাকা, এটাও বিক করতে হবে। তো 2,000 টাকা আমরা এখানে বিক করে নিচ্ছি। এটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। তখন এখানে টাকা হবে 31,500 থেকে 2,000 বিক করলে 29,500। আয়কর ধরতে হবে 30%। তাহলে ইনকাম ট্যাক্স আমি এই 29,500 এর 30% টাকা বিক করে দিব এখানে, 8,850 হবে। 8,850 যদি বিক করা হয় তো এখানে নিট ইনকামটা থাকবে 20,650। এটাই হলো নিট ইনকাম। আশা করছি এটা বুঝতে পেরেছ। এখন আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেটসের দিকে কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, যত ধরনের অ্যাসেটস আছে এটা আমাদের যোগ করতে হবে। আর লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটির দিকে কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, রিটেন আর্নিং, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মানে জেনারেল রিজার্ভ যেটা, এগুলো আনতে হবে। আর রিটেন আর্নিংয়ের ক্ষেত্রে ওপেনিং রিটেন আর্নিংয়ের সাথে নেট প্রফিট যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে পেয়েছি ওইটা যোগ করব। ডিভিডেন্ড পেড করে দিলে সেটা বিক করব, দেন আমরা রিটেন আর্নিংটা পেয়ে যাব। আবার আমাদের অঙ্কের মধ্যে বলা হয়েছে এখানে ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে হবে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, আমি এখানে যাবতীয় সম্পদসমূহ তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাশ চলতি সম্পদ 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, কত এটা 45,000, এটা হচ্ছে চলতি সম্পদ। অফিস ইকুইপমেন্ট এটা স্থায়ী সম্পদ। অঙ্কের মধ্যে যদি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে অবচয় সঞ্চিতি 6,000 থাকে, আর নতুন করে যদি বলা হয় আরও 5% 4,500 পেয়েছিলাম,
এরকম দুইটা অবচয় যদি থাকে তখন একসাথে দুইটা অবচয় যোগ করে বিক করতে হয়, এইটা মনে রাখতে হবে। স্থায়ী সম্পদ ইকুইপমেন্ট থেকে অবচয় সঞ্চিতির 6,000 আর নতুন অবচয়ের আরও 5% দুইটা যোগ করে ইকুইপমেন্ট থেকে বিক করতে হবে। বুঝতে পারছো? এটা অফিস ইকুইপমেন্ট। তারপর এই জায়গায় আর কি কি সম্পদ আছে আমরা দেখি। আগে সম্পদগুলো দেখি। সমাপনী মজুত পণ্য 29,000 টাকার আছে, কিন্তু হিসাব অনুযায়ী এটা কিন্তু 30,000 টাকার কথা। এই জন্য আমি কিন্তু এই ইনভেন্টরি যে টাকাটা, যেহেতু 1,000 আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে সমন্বয় করে নিছি, তখন এই 30,000 টাকা পুরোটাই এখানে আনতে হবে। সমন্বয় না করলে এই যে 30,000, ওই 30,000 টাকাই কিন্তু ইনভেন্টরি আমরা লিখতাম। 1,000 যেহেতু সমন্বয় করে নিছি, যে 29,000 আছে, 29,000ই সমাপনী মজুত পণ্য আমরা এই ব্যালেন্স শিটের মধ্যে নিয়ে আসব। এর বাইরে আর কোনো সম্পদ নাই। এখন আমি ক্যাশ, তারপর এখানে ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে। অবশ্যই ইকুইপমেন্ট থেকে দুইটা অবচয় বিক করব। সমাপনী মজুত পণ্য 29,000ই নিয়ে আসবো, যেহেতু 1,000 সমন্বয় করে নিছে। তারপর এখানে আর কোনো সম্পদ নাই, এগুলো আমরা বসিয়ে দিচ্ছি। কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশের টাকা ছিল 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল টাকার পরিমাণ ছিল 45,000, ইনভেন্টরি টাকার পরিমাণ যে 29,000 আছে 29,000-এ নিয়ে আসবো। যোগ করলে 1,24,000। ফিক্সড অ্যাসেটসের মধ্যে ইকুইপমেন্ট টাকার পরিমাণ ছিল 90,000। দুইটা অবচয়, একটা হচ্ছে 6,000, আরেকটা হচ্ছে 4,500 আমরা ইনকাম স্টেটমেন্টে বাইর করেছিলাম। দুইটা যোগ করে টাকার পরিমাণ হবে 10,500। তো এটা বিক করতে হবে। 90,000 থেকে 10,500 বিক করলে 79,500। টোটাল সম্পদ সমূহ আমরা যোগ করে নিচ্ছি। 1,24,000 79,500 যোগ করলে হবে 2,03,500। তো 2,03,500 এটা হচ্ছে টোটাল অ্যাসেটস। এবারে লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি, এটা আমাদের নিয়ে আসতে হবে। একেবারে শুরু থেকে দেখতেছি। বন্ধকি ঋণ যেটা 20,000, এটা তো দীর্ঘমেয়াদী দেয়, লং টার্ম লাইবিলিটির মধ্যে আমি আনবো। তারপর অ্যাকাউন্টস পেবল, এটা হচ্ছে চলতি দায়, চলতি দায়ের মধ্যে এটা আমি নিয়ে আসবো। কমন স্টক, এটা হচ্ছে শেয়ার মূলধন, শেয়ারের ক্ষেত্রে এটা আমি নিয়ে আসবো, শেয়ার ক্যাপিটাল। রিটার্ন আর্নিং প্রারম্ভিক আছে দেখো 50,000, আর ডিভিডেন্ড পেড করে দেওয়া হয়েছে 25,000। সকল তথ্য এখানে আছে। তারপর আর দায় কী কী আছে? 2 মাসের যে টাকাটা স্যালারি বকেয়া ছিল, বেতন, তো এই 2,000 টাকা আমি দায় হিসাবে দেখাবো। তারপর এই যে ইনকাম ট্যাক্সের যে টাকাটা আমি বাইর করেছিলাম ইনকাম স্টেটমেন্টের মধ্যে, সেই টাকাটা এখনও পেড করা হয় নাই, এটা অবশ্যই দায় হিসাবে দেখাবো। আবার আলাদা করে এই মর্গেজ পেবলের যে ইন্টারেস্টের পরিমাণ ব্যয়ের মধ্যে লিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, নন অপারেটিং এক্সপেন্স, এটা যেহেতু এখনও পেড করা হয় নাই, তাহলে দায় হিসাবে রয়ে গেছে, ওইটাও আমি দায়ের মধ্যে, চলতি দায়ের মধ্যে নিয়ে আসবো। তাহলে আবারও বলছি, মর্গেজ পেবল যেটা, এটা দীর্ঘমেয়াদী দায়, কিন্তু এটার ইন্টারেস্ট আসবে চলতি দায়। ইন্টারেস্ট পেবল 2,000, 20,000-এর 10% 2,000। অ্যাকাউন্ট পেবল চলতি দায়। কমন স্টক, এটা শেয়ার ক্যাপিটাল। রিটার্ন আর্নিং, এটা প্রারম্ভিক রিটার্ন আর্নিং, এটা ডিভিডেন্ড পেইড করা হয়েছে 25,000। 2 মাসের বেতন বকেয়া, এটাও দেখাতে হবে দায়ের মধ্যে। ইনকাম ট্যাক্সের যে টাকাটা, এটাও দায়ের মধ্যে আনতে হবে। ইনকাম ট্যাক্সের টাকা এই যে 8,850, এটা কোনো পেড করা হয় নাই, দায়ের মধ্যে আনতে হবে। লক্ষ্য করো, শুরুতে পেইড আপ ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল, শেয়ারের টাকা আছে 1,00,000 টাকা, ডিরেক্ট আমি এখানে এই করে বসিয়ে দিব। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, কোনো জেনারেল রিজার্ভ এটার মধ্যে নাই, তো জেনারেল রিজার্ভ যেহেতু নাই, না থাকলে নাই। এবার রিটার্ন আর্নিংয়ের জন্য ওপেনিং যে ব্যালেন্স রিটার্ন আর্নিংয়ের 50,000 ছিল,
সেইটা এখানে লেখা হলো। আর প্রফিট আমরা আগে ইনকাম স্টেটমেন্টে পেয়েছি 20,650, তো এটা যোগ করে নিতে হবে। এড প্রফিট 20,650 যোগ করলে হবে এখানে 70,650। ডিভিডেন্ড যেটা পেড করা হয়েছে 25,000, এটা এখন বিগ করতে হবে। 70,650 থেকে 25,000 বিগ করলে এখানে হবে 45,650। এই 45,650 ডিরেক্ট এখানে আমরা রিটার্ন আর্নিং হিসাবে নিয়ে আসলাম। তো রিটার্ন আর্নিং আনা হলো। এবার কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, অ্যাকাউন্টস পেবল, এটা বর্তমান অঙ্কের মধ্যে আছে 25,000। স্যালারি পেবল আছে 2,000, 2 মাসের বকেয়া। ইন্টারেস্ট পেবল এটাও ছিল 2,000, এই যে বন্ধকি ঋণের। ইনকাম ট্যাক্স পেবল এটাও ছিল 8,850, যোগ করো 37,850। 10% মর্গেজ পেবল, বন্ধকি ঋণ যেটা, এটার পরিমাণ কত ছিল? এটার পরিমাণ ছিল 20,000। টোটালে যোগ করলে আমরা এখন টোটাল লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি এই 1 লক্ষ টাকা 45,650, এটা রিটার্ন আর্নিংয়ের। কারেন্ট লাইবিলিটি 37,850, লং টার্ম লাইবিলিটিদের 20,000, যোগ করলে হবে 2,03,500। এটাই উত্তর। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন।